একবার গ্রামে মেলা লেগেছিল। সেখানে অনেক ধরনের জিনিসপত্রের দোকান লাগানো হয়েছিল। মেলায় খুব ভিড় ছিল, আর সেখানেই অনিতা আর তার মেয়ে প্রিয়াও ঘুরছিল। ঘুরতে ঘুরতে ওরা দুজন হাঁপিয়ে যায় আর আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। শরবত দোকানের ঠিক পাশেটাই একটা অনেক বড় খেলনার দোকান ছিল, যেখানে বিভিন্ন রকমের ছোট বড় খেলনা ছিল। প্রিয়ার ধ্যান ওই দোকানে রাখা একটা পুতুলের ওপরে পড়ে যায়। ওই পুতুলটা বাকি সব পুতুলের থেকে আলাদা আর বড় দেখাচ্ছিল। প্রিয়ার ধ্যান ওই পুতুলের দিকেই ছিল। ও সেটাকে দেখছিল, আর হঠাৎ ওই পুতুলটা প্রিয়াকে দেখে মুচকি হাসতে লাগলো। প্রিয়াও ওই পুতুলটাকে দেখে মুচকি হাসতে লাগলো। পুতুল মাথা নাড়িয়ে প্রিয়াকে নিজের কাছে ডাকলো, আর প্রিয়াও ওর কথা শুনে শরবতের গ্লাস নিচে রেখে দেয় আর ওর কাছে চলে যায়। প্রিয়া পুতুলটাকে হাতে তুলল আর তাকে আদর করতে লাগলো। প্রিয়াকে নিজের কাছে না দেখতে পেয়ে অনিতা ভয় পেয়ে গেল। প্রিয়া, 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 কোথায় গেলি তুই? প্রিয়া! অনিতার আওয়াজ শুনে প্রিয়া খেলনার দোকান থেকে সাড়া দিল। মা, আমি এখানে। অনিতা দৌড়ে দৌড়ে ওই দোকানে গেল। কত ভয় পেয়ে গেছিলাম আমি। এখানে কি করছিস তুই? মা, এই পুতুলটা দেখো না, কি সুন্দর লাগছে। এ আমার দিকে দেখে মুচকি হাসছিল আর আমাকে নিজের কাছে ডাকছিল। আমার এটা চাই। অনিতা পুতুলের দিকে দেখল, তখন ওর চেহারা একেবারে নির্বিকার ছিল। তারপর সে মুচকি হেসে প্রিয়ার দিকে দেখল আর বলল, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। প্রিয়া এটা শুনে খুব খুশি হয়ে গেল, আর ও ওই পুতুলটাকে নিজের বুকে জড়িয়ে নিল। দাদা, এই পুতুলটার কত হলো? ওকে 50 টাকা। অনিতা তাকে টাকা দিল, আর দুজন ওই দোকান থেকে বেরিয়ে পড়ল। পুতুল আবার হাসতে লাগলো, কিন্তু এইবারে ওর হাসি একটু ভয়ঙ্কর লাগছিল। অনিতা আর প্রিয়া নিজের বাড়ি পৌঁছয়। বাড়ি পৌঁছতেই প্রিয়া পুতুলের সঙ্গে খেলতে শুরু করে দিল। প্রিয়া, আমি তোকে কি বলেছিলাম? আগে পড়া পুরো করে নে, তারপর পুতুল নিয়ে খেলবি। চল, রেখে দে পুতুলটাকে আর গিয়ে পড়া পুরো কর। প্রিয়া মন খারাপ করে পুতুলটাকে এক জায়গায় রাখলো আর বই আনার জন্য অন্য ঘরে চলে গেল। প্রিয়ার যাওয়ার পরে পুতুল নিজের মাথাটা অনিতার দিকে ঘোরালো আর রাগের চোখে তাকে দেখতে লাগলো। পুতুলের চোখ লাল হয়ে যাচ্ছিল, যেন ওর চোখে রক্ত উঠে এসেছে। প্রিয়াকে আসতে দেখে পুতুল আবার শান্ত হয়ে গেল। রাতে আমি এই পুতুলটার সাথে খেলবো। ঠিক আছে, এবার তাড়াতাড়ি পড়ে নে। রাত হয়ে গেছিল, আর প্রিয়ার বাবা রঞ্জিত নিজের কাজ থেকে ফিরে চলে আসে। বাবাকে আসতে দেখে প্রিয়া পড়া বন্ধ করে দেয় আর তাকে পুতুলটা দেখাতে লাগলো। বাবা, এই দেখো, আমি একটা নতুন পুতুল কিনেছি। রঞ্জিত ওই পুতুলটা দেখে খুব রেগে গেল আর অনিতাকে আওয়াজ দিতে লাগলো, অনিতা, অনিতা, বাইরে এসো। অনিতা দৌড়ে দৌড়ে বাইরে এলো। কি হয়েছে? কি হয়েছে? এরকম বাজে জিনিসে টাকা খরচ করার কি দরকার ছিল তোমার? টাকা কি গাছে ফলে নাকি? রঞ্জিত রেগে গিয়ে ওই পুতুলটা জোরে ছুঁড়ে দিল, আর এই কারণে ওই পুতুলটার মাথা ভেঙে গেল। দুজনকে ঝগড়া করতে দেখে প্রিয়া কাঁদতে লাগলো আর দৌড়ে পুতুলের কাছে চলে গেল। ভাঙাচোরা পুতুলটাকে নিয়ে প্রিয়া নিজের ঘরে চলে গেল আর অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলো। কিছুক্ষণ পর অনিতা প্রিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকতে এলো। প্রিয়া মা, চল
খাবার খেয়ে নে। আমার খিদে নেই, তুমি যাও। প্রিয়া খাবার জন্য মুখের উপরে মানা করে দিল। পুতুল ভেঙে যাওয়ার কারণে ও খুব কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে কিছু না মুখে দিয়ে পুতুলকে নিজের কাছে রেখে শুয়ে পড়ল। মাঝরাত পেরিয়ে গিয়েছিল। অনিতা আর রঞ্জিত নিজেদের ঘরে ঘুমোচ্ছিল। প্রিয়াও একেবারে গভীর ঘুমে শুয়েছিল। হঠাৎ করে পুতুলের চোখ চমকাতে লাগলো আর আবার লাল হয়ে গেল। সে আস্তে করে প্রিয়ার হাত থেকে বাইরে চলে এলো আর নিজের থেকেই চলতে লাগলো। ওর ভেঙে যাওয়া মাথাটা ও নিজের হাতে ধরে রেখেছিল। চলতে চলতে ও প্রিয়ার ঘর থেকে বাইরে এলো আর অনিতা ও রঞ্জিতের ঘরে যেতে লাগলো। পুতুল ওই দুজনের ঘরে চলে এলো। ও নিজের একটা হাত দাঁড় করালো আর ওদের দুজনকে হাওয়ায় তুলে নিল। যখনই তারা ছাদ অবধি পৌঁছলো, পুতুল ওদের দুজনকে ছেড়ে দিল আর তারা জোরে মাটিতে এসে পড়ে যায়। দুজন ঘুম থেকে জেগে যায়। ওরা কিছুই বুঝতে পারলো না যে আসলে এসব হচ্ছেটা কি। তারপরেই অনিতার চোখ পুতুলের দিকে গেল আর ওকে দেখে সে ভয় পেয়ে গেল। ওই পুতুল নিজের মাথা নিজের হাতে ধরে দাঁড়িয়েছিল। এ কোথা থেকে চলে এলো আর নিজের পায়ে দাঁড়িয়ে আছে? রঞ্জিত রেগে পুতুলটা তোলার জন্য গেল, কিন্তু ওই পুতুলটা এত ভারী হয়ে গেছিল যে রঞ্জিত পুরো জোর লাগিয়ে ওকে তোলার চেষ্টা করছিল, কিন্তু ওই পুতুলটাকে ও নাড়াতেও পারছিল না। সব শেষে পুতুলের রাগ বেড়ে গেল আর ও রঞ্জিতকে জোরে বিদ্যুতের ঝটকা দিয়ে দিল। ঝটকা খেয়ে রঞ্জিত দূরে গিয়ে পড়ে যায়। তুমি আমার প্রিয়াকে কাঁদিয়েছো, এখন আমি তোমাকে আর ছাড়বো না। পুতুলটা রঞ্জিতের ছাতিতে ঝাঁপ দিয়ে দিল। পুতুলের ভার রঞ্জিত সইতে পারছিল না। ও রঞ্জিতের ছাতিতে নিজের পা মারতে লাগলো। যখন যখন পুতুলের মার বাড়তে লাগলো, রঞ্জিতের মুখ আর নাক থেকে রক্ত বেরোতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতের মৃত্যু হয়ে গেল। অনিতা মৃত্যুর এই সব দৃশ্য একটা কোণে কাঁদতে কাঁদতে দেখছিল। ওই পুতুল রঞ্জিতকে মারার পর অনিতার দিকে এগোতে লাগলো। পুতুলকে আসতে দেখে অনিতা আরো বেশি ভয় পেয়ে গেল। আমাকে কিছু করো না, আমি ছাড়া প্রিয়ার আর কেউ নেই, আমাকে ছেড়ে দাও। প্রিয়ার আর তোমার কোনো দরকার নেই, এখন থেকে আমি প্রিয়ার খেয়াল রাখবো। পুতুল নিজের হাতে বিদ্যুৎ বের করে অনিতার উপরে ছুঁড়তে লাগলো। ওই বিদ্যুতের ঝটকা অনিতা সহ্য করতে পারল না আর ও ওখানেই দম ছেড়ে দিল। দুজনকে মারার পর ও আবার প্রিয়ার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল। এই কাহিনীটা প্রায় 20 বছর আগেকার, যখন গ্রামেগঞ্জে প্রায় সময় সবাই বাইরে বা ছাদেই ঘুমোতো। সেই সময় এত আধুনিকতা ছিল না। 6 বছরের শুভম তার দাদুর সঙ্গে ঘরের বারান্দায় ঘুমোচ্ছিল। তখনই ও কিছু একটা আওয়াজ শুনতে পেল। ও ঘুম থেকে জেগে গেল। ও নিজের থেকে প্রায় 20 মিটার দূরত্বে একটা সাদা শাড়ি পরে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। ওই মহিলার চুল মাথা থেকে পা অবধি ছিল, যে কারণে তার চেহারা ঠিক করে দেখা যাচ্ছিল না। তার ওপর পুরো পরিবেশে ঘন কুয়াশা ছেয়ে গেছিল। শুভম কিছুক্ষণ অবধি ওই মহিলার দিকে একভাবে তাকিয়ে দেখল, কিন্তু তারপর ওই মহিলা শুভমকে নিজের কাছে আসার ইশারা করতে লাগলো। শুভমও আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল। আর তখনই ওই মহিলা শুভমের চেহারায় স্পর্শ করে আর তারপর
ওকে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে চলে গেল আর উধাও হয়ে গেল। পরের সকালে দাদু নিজের কাছে শুভমকে দেখতে পেল না। তখন ওকে পুরো বাড়িতে খুঁজতে লাগলো। শুভম, খোকা শুভম, শুভম। দাদু বাড়ির লোকেদের কাছেও শুভমের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বাড়ির লোকেরা তো উল্টে দাদুকেই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। আরে ও সুমন বাবু, তুমি কোথাও শুভমকে দেখেছো? আরে তুমিও যে কি করো এখন বাবা? তোমার সাথীও প্রত্যেকদিন রাতে ঘুমোয়, আর তুমি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছো? কি জানি শুভম কোথায় চলে গেল, এখন কোথায় খুঁজবো ওকে? দাদু কিছুক্ষণ শুভমের ব্যাপারে ভাবলো, কিন্তু তখনই সে হঠাৎ করে দৌড়ে বারান্দায় চলে যায়, যেখানে সে শুভমের জুতো সব সময় পরে থাকতে দেখত। এটা দেখা মাত্রই দাদু চিৎকার করে ওঠে, হে রাম, আমাদের বাচ্চাকে ওই ডাইনি তুলে নিয়ে চলে গেছে। আমি আগেই মানা করেছিলাম ছোট বাচ্চাদের বারান্দায় শোবার জন্য পাঠাবে না, কিন্তু এই বুড়ো লোকটার কথায় কে কান দেয়? তখনই ওখানে সুমন দৌড়ে দৌড়ে চলে আসে। আরে কি হয়েছে বাবা, কেন এত চিৎকার করছো? শুভম উধাও হয়নি, আসলে ওই বন্ধা ডাইনি আমাদের শুভমকে নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। আরে কি বাবা, বুড়ো বয়সে পাগল হয়ে গেলে নাকি? যা তা তখন থেকে বলে চলেছো। আরে তোমরা সবাই বোকা ছেলে আর বোকাই থাকবে। তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে ওই বন্ধা ডাইনি আবার এই গ্রামে ফিরে এসেছে, নিজের পুরনো প্রতিশোধ পুরো করার জন্য আবার এসে গেছে। ঘরের সবাই খুব চিন্তায় ছিল আর দৌড়ে দৌড়ে বাইরের দিকে চলে আসে। ওরা সবাই মিলে শুভমকে পুরো গ্রামে খুঁজতে লাগলো, কিন্তু তারা ওকে কোথাও খুঁজে পেল না। আরে আমার কথা কেউ শুনছে না কেন? তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে শুভম গ্রামে হারায়নি, বরং ওকে ওই কালমুখী ডাইনি নিজের সুরঙ্গে লুকিয়ে রেখেছে হবে? তোমাদের সবাইকে ওখানে যাওয়া উচিত। আরে শুনুন আপনারা, আমার মনে হয় বাবা একদম ঠিক বলছেন। এরকম হতে পারে যে আমাদের শুভম সত্যি সত্যি কোনো ডাইনির কাছে রয়েছে। আরে কি সুমনা, তুমিও না বাবার কথাই বিশ্বাস করছো? এতে আমাদের শুধু সময় নষ্ট হবে। আরে বাবা, চেষ্টা করতে বাধাটা কোথায়? আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার বাচ্চার জন্য একবার দাদুর কথা মতো ওই জায়গায় গিয়ে দেখা দরকার। তারপর সবাই দাদুর কথা মতো জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল, আর সব শেষে ওরা সবাই একটা সুড়ঙ্গের কাছে গিয়ে থেমে যায়। গ্রামের আরও কয়েকজন লোক ওদের সঙ্গে ছিল। এই সুড়ঙ্গটার খোদাই শুরু করো, এটাকে ততক্ষণ খুঁড়তে থাকো যতক্ষণ এর নিচে থেকে রক্তের ফোঁটা আর চিৎকার না শুনতে পাওয়া যায়। বাবা, আমার সত্যি মনে হয় যে তুমি বুড়ো বয়সে এসে পাগল হয়ে গেছো। তুমি কেন বুঝতে পারছো না যে এই সব করে কিছু লাভ হবে না? এর থেকে ভালো হবে যদি আমরা নিজেদের বাচ্চাকে খুঁজি। সুমন, চুপচাপ এদেরকে নিজের কাজ করতে দাও। মাঝখানে দখল দিতে এলে তাহলে যা হবে তার দায় কিন্তু তুমি হবে। দাদুর থেকে বকা খাওয়ার পর কিছুক্ষণের জন্য সুমন শান্ত হয়ে তামাশা দেখতে লাগলো। তান্ত্রিক ঠিক ওর পাশে দাঁড়িয়ে ক্রমাগত তন্ত্রমন্ত্র পড়ে চলেছিল। আস্তে আস্তে এবার সূর্যও ডুবে যাচ্ছিল। সুমনের রাগ আর পরিস্থিতি খারাপ হওয়া দুটোই সময়ের সাথে বেড়েই চলেছিল। সুমন হঠাৎ করে বিরক্ত হয়ে বলে উঠল, এবার যদি আপনার এই বাজে চর্চায় যুক্ত হতে চাও তাহলে ঠিক আছে, আমি একাই নিজের বাচ্চাকে খোঁজার জন্য বেরোচ্ছি। এই বলে সুমন ওখান থেকে বেরোচ্ছিল, আর তখনই ওর পা মাটির সঙ্গে চিপকে গেল, যে কারণে ও আগে এগোতেই পারছিল না। ঠিক সেই সময় খোদাই করার সময় মাটির নিচে থেকে একটা বাচ্চার চিৎকার শুনতে পাওয়া গেল, আর রক্তের লাল লাল চিহ্ন মাটিতে দেখতে পাওয়া গেল। ভালো করে শোনো এই আওয়াজটা। তান্ত্রিক, তুমি তোমার প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করে দাও। যে লোকটা খোদাই করছিল সে কান লাগিয়ে ওই আওয়াজটা শুনতে লাগলো, কিন্তু তখনই
ওকে কোনো একটা হাত মাটির নিচে থেকে ভেতরে টেনে নিল, যে কারণে এক ঝটকায় ও পাতালের ভেতরে গিয়ে মিশে গেল। থেমে যাও সবাই, সবাই এই গর্ত থেকে দূরে সরে যাও। তান্ত্রিক এবার গঙ্গা জলের ফোঁটা ওই খোদাই করা স্থানে ছড়িয়ে দিল, যাতে ওই জায়গাটার শুদ্ধিকরণ করা যায়। তান্ত্রিক আস্তে আস্তে ওই গর্তের কাছে চলে যায়। তার হাতে কয়েকটা বীজ ছিল। সে যখনই ওই বীজগুলোকে ওই মাটিতে ছড়িয়ে দিল, তখনই মাটির নিচে থেকে একটা বাচ্চার লাশ উপরে চলে আসে। আর চেহারার ওপর থেকে মাটি সরানোর পর তারা দেখতে পায় যে এ তো তাদের শুভমের দেহ। হে ভগবান, এ কি হয়ে গেল আমার বাচ্চার? সবাই কাঁদতে লাগলো, শুভমের মৃত্যুর জন্য শোক মানাতে লাগলো। তখনই তান্ত্রিক তাদের সবাইকে শান্ত করে এটা বলল, দেখুন, আপনারা শান্ত হয়ে যান, আমি নিজের ঘোর তপস্যায় লীন হতে চলেছি। আপনারা সবাই কিছুক্ষণের জন্য চিৎকার করবেন না। এরপরে তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার ব্যবহার শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মহিলা সামনে এসে প্রকট হলো। তাহলে সে তুই ছিলি যে খেলাটা খেলেছে? এবার বল, শুভম কোথায় আছে? তুই ওর সঙ্গে কি করেছিস? আমি তোকে কবেই মেরে দিয়েছি, আর ওর আত্মাকে পরলোক পাঠিয়ে দিয়েছি। খুব মজা করতে, তাই না গ্রামবাসীরা? আমি বন্ধা বলে তোমরা সবাই মজা করতে। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। কিন্তু তুই আমাদের বাচ্চাকে কেন কেড়ে নিলি? ওই নির্দোষ বাচ্চাটা তোর কি ক্ষতি করেছিল? ক্ষতিও কিছু করেনি, বরং তুই করেছিলি বুড়ো। মনে আছে 27 বছর আগে যখন তুই গোটা গ্রামে আমাকে নোংরা আর একটা চরিত্রহীন মহিলা বলে ঘোষণা করে দিয়েছিলি? আর আমি বন্ধা হওয়ার জন্য আমার মজা করেছিলি, আর শেষে আমি হতাশ হয়ে আমাকে আত্মহত্যা করতে হলো। কিন্তু আমি তারপর গ্রামে ফিরে এলাম একটা ভয়ঙ্কর ডাইনির রূপ নিয়ে। কিন্তু সেইবারেও তুই আমাকে আমার উদ্দেশ্যে সফল হতে দিসনি। তার ফল তোর সামনে রয়েছে। আরে, যদি প্রতিশোধী নেওয়ার ছিল তাহলে আমার থেকে নিয়ে নিতিস। আমার নাতি তো বেচারা নির্দোষ ছিল। প্রতিশোধ তো আমি তোর থেকেই নিতে এসেছিলাম। আমি মরে যাওয়ার পরের দিন সবার আগে তোর ছেলেকেই তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ও বেঁচে গেছিল। কিন্তু আজকে আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। এইটুকু বলে ওই ডাইনি বাতাসে কখন যে উধাও হয়ে গেল। সুমন সমেত পুরো পরিবার চিৎকার করে করে সুমনকে হারানোর জন্য কাঁদতে লাগলো। আর এরই সাথে এই গল্পের এখানে সমাপ্তি হয়ে যায়। দেখুন, আমার কথা শুনুন, এই পেশেন্টের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যাবে, ততক্ষণ ওকে এখানেই থাকতে দিন। আধ ঘন্টা পরে ঘড়িতে 11:50 হয়েছিল। হাসপাতালের সব লোকেরা এখানে ওখানে দৌড়তে লাগলো। কেউ দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছিল, আর কেউ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। পুরো হাসপাতালে ছুটোছুটি লেগে গেছে। পালাও এখান থেকে, তাড়াতাড়ি করো, পালাও। 12টা বাজার আগেই হাসপাতাল নির্জন হয়ে গেল। ঘড়িতে 12টা বাজা মাত্রই মুর্দা ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়। কারুর হাঁটার আওয়াজ এলো। মুর্দা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে, যার চুল এলোমেলো ছিল আর যার পরনে সাদা কাপড় ছিল। ডাইনি নিচে ঝুঁকে মাটিটা শুকতে লাগলো। এখানে একটা ওয়ার্ডে যে পেশেন্ট অজ্ঞান ছিল তার জ্ঞান ফিরে যায়। আরে, সবাই কোথায় চলে গেলে? আরে, কেউ আছে কি এখানে?
তখনই পেশেন্ট কারোর চলার আওয়াজ শুনতে পায়। দরজা নিজের থেকেই ধাক্কা খেতে শুরু হয়। পেশেন্টের বেড নিজের থেকেই নড়তে শুরু করে, যেন বেডটাও ভয়ে কাঁপছিল। এটা দেখে পেশেন্টও ভয় পেয়ে গেল। কে আছে এখানে? আরে এই বেড নিজের থেকে কি করে চলে যাচ্ছে? আরে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে কেউ। বেড নিজের থেকেই সিঁড়ির দিকে এগিয়ে গেল, আর বেড সিঁড়ি থেকে নিচে পড়ল। ওই পেশেন্টটার খুব আঘাত লেগেছিল, ও যন্ত্রণায় ছটফট করছিল, আর পেছন থেকে বেড নড়তে লাগলো। আর ওই নড়তে থাকা বেড থেকে উঠে পেশেন্ট পালাতে লাগলো। ও দৌড়ে যাচ্ছিল আর বেড ওর পিছু করছিল। আরে বাঁচাও, এ আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। যখনই ও সামনে দেখে সাদা কাপড়ে ডাইনি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, ডাইনিকে দেখে ভয় পেয়ে ও নিচে পড়ে যায় আর পেছনের দিকে দেখতে শুরু করে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। পেশেন্ট পালানোর চেষ্টা করে। ডাইনি ঝাঁপ দিয়ে পা দুটো ধরে ফেলে। পেশেন্টকে টেনে টেনে মুর্দা ঘরের ভেতরে নিয়ে গেল সে। আর তারপরে পেশেন্টের জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। বাঁচাও! কিছুক্ষণ পরে ডাইনি মুর্দা ঘর থেকে বাইরে চলে আসে। ওর মুখ রক্তে লথপথ ছিল। ও আর কেউ আছে এখানে? মুর্দা ঘরের দিকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে। কি করে জানি না আমরা এই পেশেন্টকে হাসপাতালে ভুলে রেখে চলে এসেছি। আপনি আসলে কি বলতে চাইছেন ডাক্তার বাবু? এই হাসপাতালে একটা ডাইনি আছে। যে কেউ এই হাসপাতালে রাত 12টার পরে থাকে তার মৃত্যু একেবারে নিশ্চিত। এখানে সবাই একই কথা বলছে, কিন্তু আমার লোকেদের কথায় বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনি তো ডাক্তার, আপনি এরকম বিষয়ে কি করে বিশ্বাস করতে পারেন ডাক্তার বাবু? আরে এমন অনেক কেস দেখেছি আমি। ভোটের নামে লোকেদেরকে মেরে তাদের অঙ্গ নিয়ে তস্করি করে হাসপাতালওয়ালারা। আমরা এরকম কিছু করি না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে 12টা বাজার পর এই হাসপাতালে থেকে দেখুন। যা কিছু আছে আপনি জানতে পেরে যাবেন। এখন আমি চলি। ডাক্তার ঠিকই তো বলছে, 12টা অবধি থেকেই যাই এই হাসপাতালে। সত্যিটা সামনে চলেই আসবে। এত লোক যখন বলছে তাহলে হয়তো সত্যিই এখানে ডাইনি রয়েছে। আর যদি সত্যি ডাইনি থাকে তখন একটা কাজ করি, হাসপাতালে মিনি ক্যামেরা লাগিয়ে দিই। আর হাসপাতালের বাইরে ওবি ভ্যানে বসে আমি সব কিছু দেখে নেব। সব কিছু আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জার্নালিস্ট ছোট ছোট ক্যামেরা হাসপাতালে লাগিয়ে দেয় আর নিজের ওবি ভ্যানে বসে 12টা বাজার অপেক্ষা করে। এত বছর ধরে হাসপাতালে সবার প্রাণ চলে যাচ্ছে। আসলে এরকমটা হওয়ার কারণ কি? আজ সত্যিটা সবার সামনে চলে আসবে। যেই সত্যি হোক না কেন, এই সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আমার প্রমোশন তো একদম পাকা। 12টা প্রায় বাজবে করছে। সবাই হাসপাতাল থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জার্নালিস্ট ওইখানেই হাসপাতালের ভেতরে ওবি ভ্যানের ভেতরে বসেছে। ও স্ক্রিনে দেখলো যে ওটা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে আসছে, যার চেহারা চুল দিয়ে ঢাকা রয়েছে। আরে এ কোনো ডাইনি নাকি মহিলা? মনে হয় এ কোনো এক জুনিয়র আর্টিস্ট, ভাড়ায় ডেকে পাঠানো হয়েছে। তখনই ডাইনি আস্তে আস্তে ক্যামেরার কাছে চলে আসে আর একজন মায়ের চেহারা দেখে
জার্নালিস্ট চেয়ার থেকে নিচে পড়ে যায়। ডাইনি! জার্নালিস্ট এত বেশি ভয় পেয়ে যায় যে ও পালানোর কথা ভাবে, কিন্তু যখনই ভ্যানের দরজা খুলে দেয়, ডাইনি সামনে দাঁড়িয়েছিল আর ভ্যানের ভেতরে চলে আসে। জার্নালিস্ট অন্য দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ওই দরজাটা খুলল না। ভ্যানের আয়না রক্ত এসে পড়ে যায়। পরের দিন পুলিশ জার্নালিস্টের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশ কাল রাতের রেকর্ড করা ফুটেজটাও দেখলো। কোনো অপরাধী হলে তাকে ধরা যেতে পারে, কিন্তু এটা তো ভূত প্রেতের বিষয়, এতে আমরা কিছুই করতে পারবো না। আমি বুঝতে পারি স্যার, আমাদের কোনো ভালো একটা বাবার দরকার। হাসপাতালের লোকেরা ডাইনিকে ধরার জন্য একটা বাবাকে ডেকে পাঠায়। বাবা রাত 11:30টায় হাসপাতালে চলে আসে। এখন আপনি আমাদের হাসপাতালটাকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবেন বাবা। আমার উপর বিশ্বাস রাখো খোকা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা। সবাই হাসপাতাল থেকে বাইরে বেরোতে লাগলো 12টা বাজার আগে, কিন্তু বাবা মুর্দা ঘরের সামনেই বসে মন্ত্রের উচ্চারণ করতে লাগলো। ওম ত্রম্বকম আজমাই সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি মুর্দা ঘর থেকে বেরোল আর বাবাকে দেখে হাসতে লাগলো। যেন বাবার মন্ত্রের কোনো প্রভাব পড়ছিল না ডাইনির ওপরে। বাবা যত জোরে মন্ত্র পড়ছিল, ডাইনি ততই জোরে হেসে যাচ্ছিল। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি নিজের হাতে ইশারা করে। বাবা উপরে দেখে, তখন ওপর থেকে বাবার উপরে পড়ে যায়। বাবার চেহারা রক্তে লাল হয়ে যায়, আর তারপর ডাইনি বাবাকে মুর্দা ঘরে টেনে টেনে নিয়ে যায়। বাকিদের মতোই ডাইনি বাবাকেও নিজের শিকারে পরিণত করল। এখন হাসপাতালওয়ালারা একটা কথা বুঝতে পেরে যায় যে ডাইনি হাসপাতাল থেকে মোটেই যাবে না। ওদেরকেই 12টা বাজার আগে হাসপাতাল খালি করতে হবে, না হলে তাদের সবার মৃত্যুর জন্য নিজেরাই দায়ী হবে। আরে গ্রামবাসীরা, তোমাদের কি ওই মায়ার ভয় নেই একটুও? আজকে অমাবস্যা, ও অবশ্যই বেরোবে। আরে ও রবি, কেন এত চিন্তা করছো? কিছু বিপদ আসতে চলেছে নাকি? আরে একটু ধৈর্য ধরো সরকার। তোমরা কি সবাই ভুলে গেছো 1 বছর আগে এই গ্রামে কি কি ঘটেছিল? তোমাদের সবার কি ওই ঘটনার একটুও ভয় নেই? কেন আপনি কাটা গায়ে হাত দিয়ে দেখছেন? যেটা পেরিয়ে গেছে সেটা মনে করে কি লাভ হবে? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা সবাই ওই লোকটার সঙ্গে যা করেছো, সে তার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। ও আচ্ছা, তাহলে তুমি ওই ডাইনির কথা বলছো, যাকে গ্রামবাসীরা বট গাছের সাথে ঝুলিয়ে মেরে দিয়েছিল? হ্যাঁ বিনোদ বাবু, তুমি একদম ঠিক ধরেছো, আমি তারই কথা বলছি। কিন্তু আজ হঠাৎ 1 বছর পরে তুমি সেই ঘটে যাওয়া অতীতের কথা কেন বলছো? ওই ডাইনিটার গল্প তো তখনই শেষ হয়ে গেছিল, যখন গ্রামবাসীরা ওকে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু তুমি কি এই ঘটনার পরের ওই ভয়ঙ্কর কাহিনীটা মনে রেখেছো, যখন ওই ডাইনিটা অভিশাপ দিয়ে বলেছিল যে ও অবশ্যই আসবে? এর থেকেও ভয়ঙ্কর কথা তো এটা ছিল যে যে লোকেরা ওই ডাইনিকে পড়তে দেখে নিয়েছিল না, তাকে আবার খোলা চোখে দেখার জন্য কারোর মধ্যে সাহস মেচেছিল না। ওই ডাইনিটার মৃত্যু যারা দেখেছিল তাদের সবার চোখের জ্যোতি চলে গেছিল। আরে বাবা, কিন্তু সেই কথাগুলোকে আজ 1 বছর পরে আবার মনে করানোর কি দরকার পড়ে গেল? আমি তোমাদের সবাইকে আর গ্রামবাসীদেরকে সেই কথাটা আবার একবার মনে করিয়ে দিচ্ছি, কারণ ওই ডাইনিটাকে আবার এই গ্রামে দেখা শুরু হয়ে গেছে। পরশু রাতে
বদ্রির বাড়ি থেকে তার 9 মাসের বাচ্চা উধাও হয়ে গেছিল। আর গত রাতে কেউ সেই বাচ্চাটাকে বদ্রির ছাদেই ছেড়ে চলে গেল। পরীক্ষা করার পর জানা গেল যে ওই বাচ্চাটা মরে গেছিল, আর তার পুরো শরীরে রক্তের এক বিন্দু উপস্থিত ছিল না। আরে তুমি বলতে কি চাইছো রবি? তুমি এটা বলে ওই ডাইনিটার দিকেই ইশারা করছো না তো? আমি একদম সেই দিকেই ইশারা করছি, কারণ গত 2-3 সপ্তাহ থেকে ছোট বাচ্চারা আবার উধাও হতে শুরু হয়েছে, আর তাই ওই ডাইনিটার উপরে সন্দেহ করা যেতেই পারে। কিন্তু যখন গ্রামবাসীরা ওই ডাইনিটার অস্তিত্বই শেষ করে দিয়েছিল, তাহলে ওই ডাইনি আবার কি করে আসবে? প্রার্থনা করছি যাতে তোমার কথাই শেষ হয়, কারণ যদি আমার ধারণা সঠিক বেরোয় তাহলে এইবারে গ্রামকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে রবি নিজের বাড়ির দিকে ফিরে চলে যায়। ওর বাকি সাথীরাও নিজের নিজের বাড়িতে ফিরে চলে যায়। গত 1 মাসের মধ্যে ওই গ্রাম থেকে অনেক বাচ্চা উধাও হয়েছে, যেটা একটা ভয়ঙ্কর বিপদের একটা সংকেত। রবি ওই গ্রামের সব থেকে জ্ঞানী লোক ছিল, আর ও যা কিছু বলতো সেটা 100% সত্যি হয়ে যেত। এইবারে ওর পুরো সন্দেহ ওই ডাইনির ওপরেই ছিল, যাকে গত বছর গ্রামবাসীরা পুড়িয়ে মেরে ফেলেছিল। গত বছরেও ওই ব্যাপারে সন্দেহ সবার আগে রবিরই হয়েছিল, আর ওই ষড়যন্ত্রের কারণেই ওই ডাইনিটাকে গ্রামবাসীরা মিলে মেরে দিয়েছিল। যারা গ্রামের ছোট বাচ্চাদের বন্দি বানিয়ে তাদের রক্ত দিয়ে স্নান করত, আর যুবক ছেলেদেরকে নিজের মায়ায় ফাঁসিয়ে তাদের সঙ্গে যৌন সঙ্গম করত, আর তারপর তাদেরকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিত। এরকম করে ও পুরো গ্রামকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল। কিন্তু রবি গ্রামবাসীদেরকে কালকের আর তার আড্ডার জানকারি দিয়ে দিল, যে কারণে তন্ত্র সাধনায় মগ্ন হওয়ার সময় গ্রামবাসীরা তাকে বটগাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে দিল। এই ষড়যন্ত্রে যুক্ত প্রত্যেকটা মানুষ হয় পাগল হয়ে গেল, অথবা রহস্যময় ভাবে শুধুমাত্র একজন রবিকে ছেড়ে দিয়ে। কালকের ডাইনের একটা বিশেষ গুণ ছিল যে সে পুরো বছরে শুধু 3 মাসের জন্যই নিজের বাসস্থান থেকে বার হতো, আর নিজের শিকারের সন্ধান করতে লাগতো। ওই 3 মাসের সময় এখন শুরু হয়ে গেছে। এইবারেও কি রবির সন্দেহ সঠিক প্রমাণ হয়ে যাবে, নাকি কাহিনী এর থেকেও ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে? এটা আমরা পরে জানব। রাত প্রায় 12:30 বেজে গেছিল। রবি কোনো গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে নিজের বিছানায় শুয়েছিল। কোনো কারণে ওর ঘুম ধরছিল না হয়তো। তখন কেউ ওর দরজায় এসে খটখট করল, আর এরই সাথে রবির চিন্তার ঘোর এখানেই যেন ভেঙে যায়। ভেতর থেকে আওয়াজ দিতে লাগলো, কে এসেছে এই সময়? কি জানি কি হয়ে গেল আবার। তখনই বাইরে থেকে একটা আওয়াজ চলে আসে, আরে রবি ভাই, আমি এসেছি, দুধওয়ালা বিজয়। রবির মাথা আগে থেকেই খারাপ হয়েছিল। ও কিছু না ভেবে চিনতে দরজার দিকে এগিয়ে যায়, আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে রবি পুরো মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে লাগলো। ওর গায়ে কাঁটা দিয়ে দিল। রবি ভয় পেয়ে গিয়ে আর ভয়ের চোটে বলল, তুমি কালকি, তুমি এখানে? হ্যাঁ, আমি সেই যার কথা তুই ভাবছিস। আমি কালকি, আর নিজের কাজ পূরণ করতে এসেছি, যেটা গত বছর অসম্পূর্ণ রয়ে গেছিল। আর তার সাথে আমার যমজ বোনের প্রতিশোধও তো নেওয়ার ছিল। বোন? এর মানে আমরা যাকে কালকি ডাইনি ভেবে মেরেছিলাম সে তুমি ছিলে না? তোমার মতোই দেখতে, আর পরনে তোমারই যমজ বোন ছিল। হ্যাঁ, যাকে তোমরা কালকি ভেবে মেরেছিলে ও আমার যমজ বোন ছিল। তোমাদের মতো নির্দয়ী লোক
আমাদের কুটিরের কাছে সে আমাদেরকে মেরে দেবে, এটার ধারণা আমরা আগেই করে ফেলেছিলাম। গ্রামবাসীরা মূর্খ লোক, এই কথাটা একেবারে বুঝতে পারেনি যে আমার কোনো যমজ বোনও ছিল, আর ব্যাস এটারই পুরো লাভ আমি আর আমার বোন উঠিয়েছি। আমার বোন এতদিন একটা শক্তিশালী ডাইনি হয়ে উঠতে পারছিল না, এই জন্যই ও তোমাদের জন্য একটু কম বিপদ ছিল। আমি আমার বোনকে কথা দিয়েছিলাম যে ওর মরে যাওয়ার পরে আমি নিজের কালো বিদ্যার শক্তি দিয়ে ওকে পুনর্জীবিত করে দেব। আফসোস আমি করতে পারলাম না। আর আজ ঠিক 1 বছর পরে বৃষ্টির প্রথম ফোঁটা পড়া মাত্রই আমি এই গ্রামে ফিরে এসেছি, আর আগামী 3 মাসের মধ্যে এই গ্রামটাকে আমি সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলবো। ওই ডাইনিটার এই কথাগুলো শোনার পর রবি এবার আস্তে আস্তে পেছনে সরে গেল, আর ওই ডাইনি ওকে দেখতে দেখতে এখন যখন তুই আমার আসল রূপটা দেখেই ফেলেছিস, তাহলে তোর বেঁচে থাকাটা আমার কাজের বিপদ হয়ে দাঁড়াতে পারে। আর তাছাড়াও গত বছর তুই গ্রামবাসীদেরকে আমাদের বিরুদ্ধে উকসিয়েছিলি, তাই না? আর তোর জন্যই আমি নিজের বোনকে হারিয়েছি। আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমি আজকেই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু আমি তোকে কি করে ছেড়ে দিতে পারি? তোর গ্রাম ছাড়লে আমি শাস্তি পাবো না, বরং তোকে পৃথিবী ছেড়ে যেতে হবে। রবি ওই ডাইনিকে ওর জীবনের ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু ওই ডাইনির এতে কিছুই যায় আসছিল না। ও দ্রুত গতিতে ওর দিকে এগিয়ে এলো, আর এক ঝটকায় নিজের ধারালো নখ দিয়ে ওর বুকে পার করে দিল, আর ওর শরীর থেকে ওর হৃদয় পার করে নিল। পরের দিন গ্রামবাসীরা ওই বট গাছের ডালে রবির লাশ ঝুলে থাকতে দেখল, ঠিক সেইভাবেই যেভাবে গ্রামবাসীরা কালকির বোনকে ওই গাছের সঙ্গে ঝুলিয়েছিল। এই দৃশ্যটাকে নিজেদের চোখে দেখাটা কারোর জন্য সহজ কাজ ছিল না, কিন্তু রবির মৃত্যুর হয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা একটা বড় বিপদের সংকেত পেয়ে গেছিল। গ্রামবাসীরা এই ব্যাপারে আলাদা আলাদা রকমের কথা বলতে লাগলো। আরে কিষণ বাবু, রবি ভাইয়ের অবস্থা দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না। এখন আমাদের গ্রামবাসীদেরকেও খুব সতর্ক হয়ে থাকতে হবে, না হলে কে জানে ওই ডাইনিটার পরের শিকার কে হয়ে যাবে। এই ঘটনাটা ঘটে 10 দিন হয়ে গেছিল, আর আজকে 11তম দিন ছিল। গ্রামের নির্জন বস্তিতে হঠাৎ করে ঘুঙুরের আওয়াজ হলো, যে কারণে কয়েকজন লোকের ঘুম ভেঙে গেল, কিন্তু কিছুজন এখনো গভীর ঘুমে শুয়ে পড়েছিল। জেগে থাকা লোকেরা বিছানা ধরে ভগবানের নাম জপ করছিল, আর অন্যদিকে যাদের দরজা খোলা রাখা ছিল, কালকি তার ঘরে চলে গিয়ে ওখানে উপস্থিত সবাইকে প্রাণে মেরে দিল, আর তারপর একদম শান্তির সঙ্গে তাদের রক্ত খেতে লাগলো। পরের দিন গ্রামের জমিতে দিনের আলোতে ভয়ঙ্কর আগুন ধরে গেল, যে কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিল, আর কিছুজন গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা একমাত্র জায়গা থেকে যে জল নিয়ে যেত, সেই গভীর কুয়াটাও ভেতর থেকে বিষাক্ত হয়ে গেল। গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ ছেয়ে গেল। গর্ভবতী মহিলাদের বাচ্চারা পেটের মধ্যেই মরে গেল। গ্রামবাসীরা এই অভাবনীয় এই ঘটনার পুরো দায় ওই ডাইনিটার ঘরেই চাপিয়ে দিল, আর সবাই এটা মেনে নিল যে তাদের গ্রামের উপর অবশ্যই কারোর অভিশাপ লেগে গেছে।
এটাই ভেবে এক সপ্তাহের মধ্যে গোটা গ্রাম খালি হয়ে গেল। আর আজকে এই মারাত্মক ঘটনাটা 12 বছর কেটে যাওয়ার পরেও যদি কেউ ভুলে বিছড়ে ভুল করে ওই গ্রামে যাওয়ার দুঃসাহস করে ফেলে, তখন তাকে গ্রামের পরিবেশ বাঁকে রবির আত্মা দেখতে পেয়ে যায়, যে তাদেরকে ভেতরে যেতে থামিয়ে দেয়। কিন্তু যারা রবির কথাগুলোকে এড়িয়ে দিয়ে গ্রামের ভেতরে একবার প্রবেশ করে ফেলে, তারা কখনো দ্বিতীয়বার ফিরে আসে না, আর ওই গ্রামেরই ভুতুড়ে পরিবেশে শান্তি না পেয়ে ঘুরে বেড়াতে থাকে। ভীমপুর গ্রামে গত 10 বছর ধরে সবাই অন্ধকার হওয়ার পরে নিজের নিজের বাড়ি থেকে বাইরে বেরোয় না। অন্ধকার হওয়ার পরে ভীমপুর গ্রামে বিনুনি করা ডাইনি ঘুরে বেড়ায়। আজ আমাকে যে হোক করে বাঁচিয়ে নাও এই বিনুনি করা ডাইনির থেকে। হে ভগবান, বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও, ভগবান বাঁচিয়ে নাও। তখনই জোরে জোরে হাওয়া বইতে শুরু হয়ে যায়, আর রাজুর ভয় আরো বেশি বেড়ে যায়। ওর ঘাম বেরোতে শুরু হয়ে যায়। ও বারবার পেছনে ঘুরে ঘুরে দেখে যাচ্ছিল। না না না, পেছনে কেউই নেই, নেই, কেউ নেই। কিন্তু রাজু যখনই সামনে তাকালো, চুলের বিনুনি করা ডাইনি ওর ঠিক সামনে দাঁড়িয়েছিল। না না, বাঁচাও বাঁচাও আমাকে, কেউ, বিনুনিওয়ালা ডাইনি এসে গেছে। রাজু দৌড়ে যাচ্ছে, আর পেছন থেকে বিনুনি চুল চলে আসে, রাজুর পায়ে জড়িয়ে ধরে, আর তারপর ডাইনি নিজের চুল দিয়ে রাজুকে টেনে কুয়ো অবধি নিয়ে যায়। না না, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। ডাইনি রাজুর কোনো কথা শুনল না, আর ওকে কুয়োতে ঠেলে দিল। রাজু সাঁতার কাটতে জানে না। ও জলে হাত পা ছুঁড়তে ছুঁড়তে শেষে মরে যায়। গ্রামের কোনো লোক রাজুর সাহায্য করতে পারল না। পরের দিন রাজুর লাশ কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা রাজুর জন্য আফসোস করছিল, কিন্তু তাদের মনে বিনুনিওয়ালা ডাইনির ভয়ও ছিল। কিছুদিন পর গ্রামে এক নববিবাহিত স্বামী স্ত্রী আসে। দুজনের জুটি খুব ভালো ছিল, সবাই ওদেরকেই দেখে যাচ্ছিল। মোহন, সবাই আমাদেরকে এইভাবে কেন দেখছে? আরে তুমি চিন্তা করছো কেন? গ্রামে আমরা নতুন এসেছি, সেই জন্য হয়তো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এমনিতেও এটা গ্রামের লোকেদের স্বভাব। আমার কিন্তু খুব অদ্ভুত লাগছে। আগে গিয়ে ফ্রেশ হয়ে নি, তারপর গ্রামের সবার সঙ্গে কথা বলবো, তারপর তোমার আর অদ্ভুত লাগবে না। মোহন ওই মহিলার বাড়িতে যায়, যেখানে ও ভাড়ার জন্য ঘরের কথা বলেছিল। কি, আপনার এই গ্রামের ট্রান্সফার হয়েছে? হ্যাঁ কাকি। কাকি বারবার প্রিয়ার বিনুনি চুলের দিকে দেখে যাচ্ছিল। এটা দেখে প্রিয়া আরো বেশি চিন্তায় পড়ে গেল। কাকি, আপনি আমার চুলের দিকে এইভাবে কেন তাকিয়ে আছেন? আপনি নয়, শুধু গোটা গ্রামের লোক আমাদের দুজনকে এইভাবে দেখছে, যেন কোনো ভূত দেখে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনির ছায়া ঘুরে বেড়ায়, সেই জন্য এই গ্রামে কেউ চুলে বিনুনি করে না। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে, তাহলে চুল কেটে ফেলো আর এই গ্রাম ছেড়ে কোথাও চলে যাও, না হলে ওই বিনুনিওয়ালা ডাইনি তোমাদের দুজনকে মেরে ভূত বানিয়ে দেবে। এসব এখানে এরা কি বলে যাচ্ছে? ভূত প্রেত, আমি এসব বিষয় একদম বিশ্বাস করি না। আমি চুল কাটবো না। এই চুল
বাড়ানোর জন্য আমার কত বছর লেগে গেছে, ব্যাস সেটা শুধু আমিই জানি। আমি চুল কাটছি না। কাকি, আপনি এখানে আপনার ঘর দেখিয়ে দিন। কাকি কিছুই বলল না, শুধু আঙুল দিয়ে পাশের একটা ঘরের দিকে ইশারা করে দিল। রিয়া আর মোহন ওই ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওদের দুজনেরও বুড়ি কাকির কথায় বিশ্বাস ছিল না। মোহন, তুমি বেছে বেছে এই গ্রামটাই পেলে? এখানে সবাই বিনুনিওয়ালা ডাইনি থেকে ভয় পায়। সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে কি হবে? কি তুমিও এই বোকা গ্রামের লোকেদের কথা বিশ্বাস করছো? মোহন, তবু সত্যি কি এই গ্রামে বিনুনিওয়ালা ডাইনি থাকতে পারে? আমি তো এইসব কিছু প্রথমবার শুনছি। আর এমনিতেও যদি এইসব সত্যি সত্যি হতো তাহলে আমাদের সেই নিয়ে অত ভাবা উচিত নয়। আমরা এই গ্রামে শুধু কয়েকদিনের অতিথি। দুজন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে শুয়ে পড়ল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। মাঝরাতে প্রিয়া ভয় পেয়ে উঠে পড়ে। এমন মনে হলো যেন কেউ আমার নাম নিয়ে ডাকছে আমায়। প্রিয়া মোহনের দিকে তাকালো, তারপর অন্যদিকে দেখলো। ওর ঠিক পাশে বিনুনিওয়ালা ডাইনি বসেছিল। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, মোহন তাড়াতাড়ি ওঠো। মোহন, ওখানে দেখো, ওখানে কে দেখো। ওঠো মোহন। কে তুমি? তোর মরণ। প্রিয়া আর মোহন দরজা দিয়ে বাইরে পালাচ্ছিল, কিন্তু ডাইনি প্রিয়াকে ওর চুল ধরে টেনে নেয় আর ওকে আবার বিছানায় টেনে নেয়। বাঁচাও! বিনুনিওয়ালা ডাইনি মোহনকে নিজের চুল দিয়ে গলা টিপে মেরে দেয়। প্রিয়া দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে। ওখানেই পাশে বট গাছের লম্বা লম্বা ডালের সাহায্যে ও লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছিল। আস্তে আস্তে ওই ডাল ডাইনির চুলে বদলে যায়। প্রিয়া ভয় পেয়ে যায়, আর যখনই ও ওপরের দিকে তাকালো তখন ডাইনি নিজের চুল দিয়ে প্রিয়াকে ওপরের দিকে টেনে নেয়। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই গ্রামে শুধু আমারই চুল থাকবে। তুই যদি চাস আমি তোকে ছেড়ে দিই তাহলে ঠিক আছে, যা। ডাইনি প্রিয়াকে ওপরে গাছ থেকে নিচে ছেড়ে দেয়। পরের দিন রক্তে লথপথ প্রিয়ার মৃতদেহ সব গ্রামবাসীরা দেখে। এটা দেখে গ্রামের সবাই তান্ত্রিককে ডাকার সিদ্ধান্ত করল। সন্ধে অবধি তান্ত্রিক গ্রামে চলে আসে, আর সেই বট গাছের ঠিক নিচেটায় নিজের যজ্ঞ শুরু করে দেয়। ওই গাছের কাছে ডাইনির চুল অবধি পেয়ে যায় ওই তান্ত্রিক। এই ডাইনি, আমার সামনে আয়। আমি জানি তুই এখানেই কোথাও আছিস। তাড়াতাড়ি সামনে আয় ডাইনি। এই তান্ত্রিক, তোর কি চাই? তোকে এখানে মেরে ঝুলিয়ে দেব। আমি যা যা জিজ্ঞেস করব সেগুলোর সঠিক সঠিক উত্তর দিতে থাক, না হলে ভালো হবে না। তুই আমার শক্তির ব্যাপারে জানিস না ডাইনি। তুই ভাবতেও পারবি না আমি তোর সেই অবস্থা করে দিতে পারি। তুই এদের সবাইকে কেন মারছিস? আমিও এই গ্রামেই থাকতাম,
আমার নাম গঙ্গা। ওই ঠাকুর 12 বছর আগে। আরে গঙ্গা, তুই আমাকে বিয়ে করে নে। তোর চুল আমায় খুব ভালো লাগে। বিয়ে আমি তোর সঙ্গে করব না। তোর মতো নোংরা লোক আমি কোথাও দেখিনি। আচ্ছা, তাহলে আমার নোংরামিটাও দেখে নে এবার। ওই ঠাকুর আমার চুল ধরলো আর আমাকে গ্রাম থেকে বাইরে টেনে টেনে নিয়ে গেল। আমার পুরো শরীর ছিলে গেল। আমি শুধু কাঁদতেই থাকলাম। কেউ আসেনি আমাকে বাঁচানোর জন্য। ও আমাকে টানতে থাকলো যতক্ষণ না আমি মরে গেলাম। এই জন্য আমি এই গ্রামের সবার থেকে প্রতিশোধ নিচ্ছি। তাহলে এর মানে তুই গ্রামের সবাইকে মারতে থাকবি? হ্যাঁ, যদি পারি তাহলে তোকেও মেরে ফেলবো। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে দিল। ডাইনি ছটপট করল আর শেষে ডাইনি তান্ত্রিকের বোতলে বন্দি হয়ে গেল। তান্ত্রিক বোতল ওঠালো আর জঙ্গলের দিকে রওনা দিল। ওই বোতলের ভেতর থেকে ডাইনি চিৎকার করলো, কিন্তু ও বাইরে বেরোতে পারছিল না। বিনুনিওয়ালা ডাইনি এখন বোতলেই বন্দি হয়ে গেল।